বঙ্গভবনে শপথ নিলেন অন্তর্বর্তী সরকারের নতুন ৪ উপদেষ্টা আর দপ্তর পুনর্বন্টন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ডক্টর ইউনূসের ফোন আলাপ। বগুড়ায় শিক্ষক হত্যায় হাসিনা সহ ১০১ জনের বিরুদ্ধে হত্যা মামলা ৮ দিনের রিমান্ডের সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মৃতের সংখ্যা ৬৫০, জাতিসংঘের বিবৃতি, আহতদের সুচিকিৎসায় ২৪ ঘন্টা আলটিমেটাম হাসনাতের। খালেদা জিয়াকে উন্নত চিকিৎসায় দ্রুতই বিদেশে নেওয়া হবে জানান মির্জা ফখরুল। সবাইকে সাথে নিয়ে রেইনবো স্টেট গড়ার অঙ্গীকার। এবং মৌমিতা হত্যায় ফুঁসছে ভারত, সারা দেশে কর্মবিরতিতে চিকিৎসকরা। উত্তরপ্রদেশে এক নার্সকে ধর্ষণের পর হত্যা। সংবাদ রাতে দেখছিলেন একেএসটিএমটি বার সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি জেসিকা আবেদিন। শপথ নিলেন অন্তর্বর্তীকালীন সরকারের আরও ৪ উপদেষ্টা। পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বিকেল ৪টা ১২ বঙ্গভবনের দরবার হলে শপথ গ্রহণ অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অন্য উপদেষ্টারা উপস্থিত ছিলেন। পরে বৈঠকে বসেন উপদেষ্টা পরিষদের সদস্যরা। শামীম আক্তার রিপোর্ট, জানাচ্ছেন নাফিয়া ফিরজানা। শুক্রবার বিকেলে নতুন ৪ উপদেষ্টার শপথ অনুষ্ঠানে বঙ্গভবনের দরবার হলে ৩ বাহিনীর প্রধান সহ যোগ দেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সঙ্গে নিয়ে দরবার হলের শপথ অনুষ্ঠানে আসেন। শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ৪ উপদেষ্টাকে শপথ বাক্য পাঠ করান। অন্তর্বর্তী সরকারের নতুন যে ৪ উপদেষ্টা শপথ গ্রহণ করলেন তারা হলেন ওয়াহিদুদ্দিন মাহমুদ, আলী ইমাম মজুমদার, ডক্টর মোহাম্মদ ফাইজুল করিম খান ও লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। সকল বিষয় আমার বিবেচনার জন্য এর আগে ৩ দফায় শপথ নেন অন্তর্বর্তী সরকারের ১৭ উপদেষ্টা। তাদের মধ্যে ৮ আগস্ট শপথ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ১৪ উপদেষ্টা। ব্যক্তিগত কারণে ৩ উপদেষ্টা সেই দিন শপথ নেননি। পরে ১১ই আগস্ট শপথ নেন উপদেষ্টা বিধান রঞ্জন রায় ও সুপ্রদীপ চাকমা। আর ১৩ আগস্ট শপথ নেন আরেক উপদেষ্টা ফারুক ই আজম। শপথ অনুষ্ঠান শেষে বঙ্গভবনে ক্যাবিনেট মিটিং করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নতুন উপদেষ্টারাও এই ক্যাবিনেট মিটিংয়ে অংশ নেন। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ফোন আলাপ হয়েছে। এ সময় তিনি ডক্টর ইউনূসকে নেতৃত্ব গ্রহণ করায় অভিনন্দন জানান। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। বিবৃতিতে জানানো হয়, ফোন আলাপে ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের প্রধানমন্ত্রীকে বাংলাদেশে হিন্দু সহ সব সংখ্যালঘু সম্প্রদায়ের পূর্ণ নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দিয়েছেন। এ সময় ডক্টর ইউনূস আরও বলেন, এটি দ্বিতীয় বিপ্লব এবং এই সরকার ছাত্র ও জনগণের আকাঙ্ক্ষা পূরণ করবে। সে সময় নতুন সরকারকে শুভকামনা জানান মোদি এবং ঘনিষ্ঠ বন্ধু হিসেবে বাংলাদেশের জনগণের স্বার্থে কাজ করার কথা ব্যক্ত করেন। বলেন, অধ্যাপক ইউনূসের দীর্ঘ অভিজ্ঞতা বাংলাদেশের মানুষের জন্য কল্যাণ বয়ে আনবে। এ সময় নরেন্দ্র মোদী ডক্টর ইউনূসকে তৃতীয় ভয়েস অব গ্লোবাল সাউথ সামিটে যোগ দেওয়ার আহ্বান জানালে তিনি আমন্ত্রণ গ্রহণ করেন। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ফোন আলাপের বিষয়টি নিয়ে একটি পোস্টও দেন মোদী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বগুড়ায় এক শিক্ষক নিহতের ঘটনায় এবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওবায়দুল কাদের সহ বগুড়া জেলা আওয়ামী লীগের ১০১ জনের নামে হত্যা মামলা দায়ের করা হয়েছে। বাদীর আইনজীবী বলছেন, গণহত্যার হুকুম দেওয়ার দায়ে হাসিনা ও ওবায়দুল কাদেরকে আসামি করা হয়েছে। আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি তাদের। বগুড়া প্রতিনিধি সঞ্জু রায়ের প্রতিবেদন, জানাচ্ছেন টুম্পা আফরোজ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত ৪ আগস্ট বগুড়ায় নিহত হন কাহালু মুরুইল পাইলট হাই স্কুলের সহকারী শিক্ষক ও জেলা শিবগঞ্জ উপজেলার পিরপ ইউনিয়নের বাসিন্দা সেলিম হোসেন। ঘটনার প্রায় ১১ দিন পর নিহতের বাবা সেকান্দার আলী শুক্রবার বগুড়া সদর থানায় ১০১ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ৩৫০ জনের নামে হত্যা মামলা করেন, যেখানে হুকুমের আসামি করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকেও। তাদের হুকুমে গোটা বাংলাদেশে আওয়ামী লীগ
ছাত্রলীগ, যুবলীগ সহ আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠন এইসব কোটা বিরোধী যা আন্দোলন করছিলেন ছাত্র জনতা, তাদের উপরে যে নির্মমভাবে নির্যাতন করেছে, শত শত মানুষকে, ছাত্রছাত্রী জনতাকে খুন করেছে। মামলায় আরও আসামি করা হয়েছে বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ মজিবুর রহমান মজনু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ রাগেবুল আহসান রিপুকে। এছাড়া 5 জন উপজেলা চেয়ারম্যান, 2 জন মেয়র, বগুড়া পৌরসভার 8 কাউন্সিলর, 10 জন ইউপি চেয়ারম্যান সহ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় অনেক নেতাকেই আসামি করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের, রাগিবুল হাসান রিপু, মুজিবুর রহমান মজনু সহ 101 জন এজাহারনামীয় আসামি দিয়ে আর অজ্ঞাতনামা আসামি সহ অভিযোগ দায়ের করেছেন। এই প্রেক্ষিতে বগুড়া সদর থানায় হত্যা মামলা দায়ের হয়েছে। এজাহারে বলা হয়, গত 4 আগস্ট দুপুর 3টার দিকে বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথা আইএফআইসি ব্যাংকের নিচে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সেলিম হোসেনকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে আসামিরা। এদিকে 5 আগস্ট স্বৈরাচার সরকারের পতনের পর থেকেই পলাতক রয়েছেন বগুড়া জেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের অধিকাংশ নেতাকর্মী। নিউজ ডেস্ক, দেশ টিভি। গ্রেফতার সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে 8 দিনের রিমান্ড দিয়েছে আদালত। বিকেলের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট আরাফাতুর রাকিব এর রিমান্ড মঞ্জুর করেন। জিয়াউল আহসান আয়না ঘরের কারিগর সহ শেখ হাসিনা সরকারের হয়ে গুম খুন সহ একাধিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে জানিয়েছে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। গ্রেপ্তারের পর শুক্রবার বিকেলে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে। এ সময় 10 দিনের রিমান্ড চায় রাষ্ট্রপক্ষের আইনজীবী। আদালত উভয় পক্ষের কথা শুনে 8 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এই মামলায় তাকে 10 দিনের রিমান্ড চাওয়া হয়েছিল, আদালত তাকে 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আইনজীবীরা জানান, স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের হয়ে ক্ষমতার অপব্যবহার করে আয়নাঘর তৈরি সহ গুম খুনের সাথে জড়িত ছিলেন জিয়াউল। নিউ মার্কেট মামলার হত্যা মামলায় তাকে আজকে প্রডিউস করা হয়েছে। তার বিরুদ্ধে আসলে তো অসংখ্য হত্যা মামলা হবে। আপনারা জানেন তিনি আয়নাঘরের কারিগর ছিলেন, তিনি জেনোসিস্ট, তিনি গণহত্যার একজন অন্যতম আসামি। এর আগে 16 জুলাই নিউ মার্কেট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 6 জন নিহতের ঘটনায় জিয়াউলের সম্পৃক্ততা পায় পুলিশ। বৃহস্পতিবার রাতে খিলক্ষেত থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ সদস্যরা। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন ঘিরে 16 জুলাই থেকে 6 আগস্ট পর্যন্ত 32 শিশুসহ 650 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার কমিশন। শুক্রবার জেনেভা থেকে প্রকাশিত সংস্থাটির 10 পৃষ্ঠার এক প্রাথমিক প্রতিবেদনে বলা হয়, 16 জুলাই থেকে 4 আগস্ট পর্যন্ত মারা গেছেন 400 জন, আর 5 থেকে 5 আগস্ট মারা গেছে 250 জন। এ নিয়ে বিস্তারিত থাকছে রায়হান কবির শুভ্র ডেস্ক রিপোর্টে। শুক্রবার জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রাথমিক প্রতিবেদনে উঠে এলো ভয়াবহ তথ্য। জেনেভা থেকে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে 32 শিশুসহ নিহত হয়েছে 650 জন, যার মধ্যে 16 জুলাই থেকে 4 আগস্ট পর্যন্ত মারা গেছেন 400 জন, আর 5 থেকে 6 আগস্ট মারা গেছেন 250 জন। 10 পাতার প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। এতে আরো বলা হয়, নিহতদের মধ্যে আছে বিক্ষোভকারী, পথচারী, সাংবাদিক এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা। ওই প্রতিবেদনে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের কথা বলা হয়েছে। বাংলাদেশের গণমাধ্যম ও আন্দোলনকারীদের কাছ থেকে পাওয়া তথ্য ব্যবহার করে জাতিসংঘের এই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। বাংলাদেশের শিক্ষার্থীদের বিক্ষোভ দমনে প্রয়োজনের অতিরিক্ত বল প্রয়োগ করেছে দেশটির আইন প্রয়োগকারী সংস্থা, এমন ইঙ্গিত পাওয়া গেছে বলে দাবি করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। এমন পরিস্থিতিতে বাংলাদেশে সার্বিক শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে বেশ কিছু পরামর্শ দিয়েছেন তুর্ক। এর মধ্যে আছে আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে শাস্তিমূলক ও ফৌজদারি ব্যবস্থা গ্রহণ সহ সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক অভিযোগের সমাধানের জন্য উন্মুক্ত সংলাপের ব্যবস্থা করা।
রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। এখনও আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে না পারা অন্তর্বর্তী সরকারের প্রথম ব্যর্থতা। 24 ঘন্টার মধ্যে সুচিকিৎসা নিশ্চিতের দাবি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। জাতীয় বার্ন ইনস্টিটিউট পরিদর্শন করে এসব কথা বলেন তিনি। এ সময় গণমাধ্যমকে উদ্দেশ্য করে তিনি বলেন, এখন সময় এসেছে উপদেষ্টাদেরও জবাবদিহিতার আওতায় নিয়ে আসা। সাংবাদিকদের প্রশ্ন জবাবে তিনি আরও বলেন, ছাত্রদের নিয়ে নতুন কোনো দল গঠনের ব্যাপারে তারা কোনো আলোচনা করেননি। আজকে আহতদের যে আমরা সারা ঢাকাতে আমরা যে চিত্র দেখেছি এবং বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে যে চিত্রের খবর পেয়েছি, এতদিন পর্যন্ত আহতদের আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করতে না পারা এবং তাদের জন্য পূর্ণাঙ্গ একটি তালিকা করতে না পারাকে আমি এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম ব্যর্থতা হিসেবে চিহ্নিত করতে চাই। আমরা দৃশ্যমান পদক্ষেপ দেখতে চাই। আমরা দেখতে চাই আগামী 24 ঘন্টার মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় কী ধরনের পদক্ষেপ নেয় এবং গণমাধ্যম কর্মী যারা রয়েছেন, আপনারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব যারা রয়েছেন, তাদেরকে 24 ঘন্টার মধ্যে তাদের দৃশ্যমান পদক্ষেপ সম্পর্কে আপনারা তাদেরকে প্রশ্ন করুন এবং জনগণের প্রশ্ন তাদের কাছে তাদেরকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসুন। শুক্রবার শপথ নেওয়া উপদেষ্টাদের মাঝে দপ্তর বন্টন করা হয়েছে। সেই সঙ্গে বর্তমান উপদেষ্টাদের মাঝেও পুনর্বন্টন করা হয়েছে দপ্তর। শুক্রবার রাতে উপদেষ্টাদের দপ্তর বন্টন ও পুনর্বন্টন করা হয়। অন্তর্বর্তীকালীন সরকারের নতুন 4 উপদেষ্টাকে একাধিক মন্ত্রণালয় ও কার্যালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এদের মধ্যে ওয়াহিদ উদ্দিন মাহমুদকে পরিকল্পনা মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়ে, মোহাম্মদ ফাউজুল কবির খানকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কৃষি মন্ত্রণালয় এবং আলী ইমাম মজুমদারকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে দায়িত্ব দেওয়া হয়েছে। এদিকে পুনর্বন্টনে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বদলে দায়িত্ব দেওয়া হয়েছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে, সালেউদ্দিন আহমেদকে অর্থ মন্ত্রণালয় ও বাণিজ্য মন্ত্রণালয়ে, আসিফ নজরুলকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়, আদিলুর রহমান খানকে শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, রিজওয়ানা হাসানকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও পানি সম্পদ মন্ত্রণালয়, নাহিদ ইসলামকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, আসিফ মাহমুদকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান, ফারুক-ই আজম মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য শিগগিরই বিদেশে নেওয়া হবে বলে জানিয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার নয়াপল্টনে এক কর্মসূচিতে এ কথা বলেন তিনি। এ সময় মির্জা ফখরুল অভিযোগ করেন, ভারতে বসে চক্রান্ত করছে পলাতক শেখ হাসিনা। সব ধরনের চক্রান্ত রুখে দিতে নেতাকর্মীদের নির্দেশনাও দেন তিনি। সাইফুল রিপনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে তার দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপি। এছাড়া ছাত্র জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতায় দোয়া করা হয়। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, যারা ভাবছেন গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই শেষ হয়ে গেছে তারা ভুলের মধ্যে আছেন। এখন অত্যন্ত একটা ভাসমান অবস্থা আছে। যে কোনো মুহূর্তে ভারত থেকে যিনি বসে আছেন শেখ হাসিনা, তিনি তার সুযোগ গ্রহণ করতে পারেন এবং চক্রান্ত শুরু করেছেন। সেই চক্রান্তকে প্রতিরোধ করাই এখন আমাদের কাজ। এই যে আপনার কমিউনালিজমের কথা বলছে না, সাম্প্রদায়িকতা, সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচার, এসব কথা বলছে না ওরা, এটা তাদের একটা চক্রান্ত।
এই কথা বলে ধোয়া তুলে তারা আরেকটা ঝামেলা করতে চায়। দেশে সংখ্যালঘুদের আমানত হিসেবে বিবেচনায় নিয়ে তাদের নিরাপত্তায় প্রত্যেক এলাকায় শান্তি ব্রিগেড গঠনের আহ্বান জানান মির্জা ফখরুল। ফ্যাসিবাদ যেন ফিরে না আসে সজাগ থাকার আহ্বানও জানান তিনি। আপনাদের দায়িত্ব হচ্ছে যে নিজ নিজ এলাকায় প্রত্যেকটি এলাকায় নিজেদেরকে ব্রিগেড তৈরি করবেন, শান্তি ব্রিগেড করে পাহারা দেবেন। সমস্ত সংখ্যালঘুদের উপাসনালয়, মন্দির, গির্জা এই সমস্ত পাহারা দেবেন। এই যুদ্ধকে জারি রাখতে হবে, এই সংগ্রামকে চালিয়ে যেতে হবে, তা না হলে আমরা কিন্তু অনেক বড় বিপদের মধ্যে মনে রাখতে হবে। সরকার একেবারেই নতুন সরকার, ইন্টারিম সরকার, তার দায়িত্ব হচ্ছে সে একটা নির্বাচন করে দিয়ে যাবে, তাই না? কিছু জঞ্জাল জমা হয়েছে, তো এই জঞ্জাল তো সলভ করতে হবে, ওইটুকু সময় তাদেরকে দিতে হবে, তাই না? সেইভাবে কাজ করে এখনো আমাদের সংগ্রামকে জারি রাখতে হবে। দ্রুতই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হবে বলেও জানান মির্জা ফখরুল। আল্লাহ যদি রহম করেন, ম্যাডাম অতি শীঘ্র আমরা বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাব। আমরা আল্লাহর কাছে দোয়া করি যে একদম সমস্ত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন সেই দোয়া। ছাত্র জনতার অভ্যুত্থানে আহত ছাত্র দলের বিপুল সংখ্যক নেতাকর্মীর অবদান স্বীকার করে বিএনপি মহাসচিব বলেন, কোনো সংঘাতের সৃষ্টি করা যাবে না। এখানে আমাদের অবদান আছে, এটা জোর গলায় বলতে হবে, কিন্তু কখনো কোনো সংঘাত বা সংঘর্ষের সৃষ্টি করা যাবে না। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। সব ধর্ম, বর্ণ ও গোত্রের মানুষকে সাথে নিয়ে রেইনবো স্টেট গড়ে তোলার অঙ্গীকার বাস্তবায়নে কাজ করছে বিএনপি বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়ের নেতাদের সাথে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি বৈঠক শেষে এসব কথা বলেন সংখ্যালঘুদের সমস্যাকে নিজেদের সমস্যা হিসেবে নিয়ে সামনে যে সরকারি ক্ষমতায় আসুক সমাধানে কাজ করবে বিএনপি। দুষ্কৃতকারীরা কোনো দলের নয় বলে দাবি করেন, তাদের সম্প্রতি বিনষ্টের অপচেষ্টা সফল হবে না। আমরা বর্তমানকে সামনে রেখে ভবিষ্যতের দিকে তাকাই। একটি মানবিক রাষ্ট্র এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করি। আমরা তার এই বক্তব্যকে আমরা আন্তরিকভাবে স্বাগত জানিয়েছি এবং আজকের দিনেও আমরা এই কথাটি বলতে চাই, যেই স্বপ্ন নিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধটি হয়েছিল, আমরা সেই স্বপ্নের একটি গণতান্ত্রিক অসাম্প্রদায়িক রাষ্ট্র বিনির্মাণে আমরা সবাই মিলে কাজ করতে চাই। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান প্রধান ফ্রন্ট তার সঙ্গে আমাদের সঙ্গে বসেছেন, মত বিনিময় করেছেন। আমি অত্যন্ত আশাবাদী যে কিছু সংখ্যক দুষ্কৃতিকারী এবং যারা রাজনৈতিক দলের নয়, যারা এই সমাজের শত্রু, যারা বাংলাদেশের ইমেজ নষ্ট করতে চায়, তারা যতই চেষ্টা করুক না কেন, এই বাংলাদেশের দীর্ঘকালের এইখানে যে সম্প্রীতি, সৌহার্দ্য সমস্ত সম্প্রদায়গুলোর মধ্যে, ধর্মীয় সম্প্রদায়গুলোর মধ্যে, সেটাকে তারা ইচ্ছে করলে নষ্ট করতে পারবে না। এবারও প্রমাণিত হয়েছে যে শত চেষ্টা করেও তারা আমাদের এই সৌহার্দ্য, ঐক্য তারা বিনষ্ট করতে পারেনি। আমরা কমিটেড, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমরা আমাদের অঙ্গীকার আছে যে আমরা বাংলাদেশে একটা রেইনবো স্টেট নির্মাণ করতে চাই, সকল ধর্ম, গোত্র, বর্ণ নির্বিশেষে। বিপ্লবোত্তর সময়ে দেশের বিভিন্ন জায়গায় কিছু অতি উৎসাহী লোক বাড়াবাড়ি করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। বিকেলে দলটির ঢাকা মহানগর দক্ষিণের কার্যালয়ে জাকের পার্টির সাথে এক মতবিনিময় সভায় অংশ নিয়ে তিনি আরও বলেন, অতীতের সব ভুল বুঝাবুঝি দূর করে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবে জামায়াত। বলেন, সংখ্যালঘু বলতে কোনো শব্দ নেই, সবাই এদেশের নাগরিক, তাদের নিরাপত্তা নিশ্চিত করা প্রত্যেকের নৈতিক দায়িত্ব। এই সময় জাকের পার্টির মহাসচিব সহ প্রতিনিধি দল ও জামায়াতের নেতারা উপস্থিত ছিলেন। ধর্ম যার যার, কারো উপর কারো ধর্ম চাপিয়ে দেওয়ার অধিকার কারো নেই। এই জন্য আপনারা দেখেছেন এবারকার এই পরিবর্তনের সূচনা লগ্ন থেকেই আমরা বিভিন্ন ধর্মের লোকদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে আমাদের ভাইদেরকে বলছি, জীবন বাজি রেখে বসে যাও, কারণ অনেক অঘটন অনেকে ঘটাইয়া এই সমাজকে অস্থিতিশীল করতে চাইবে, এই সুযোগ দেওয়া যাবে না।
যার কারণে আল্লাহর মেহেরবানি বড় কোনো অঘটন বাংলাদেশে ঘটে নাই, ছোটখাটো কিছু ঘটেছে। আমরা এটার জন্য দুঃখ প্রকাশ করছি। দেখছেন সংবাদ রাত। শিক্ষার্থী ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর একসাথে বাজার তদারকিতে নেমেছে কারওয়ান বাজারে। নিত্যপণ্যের বাজার স্থিতিশীল করতে নিয়মিত বাজার তদারকিতে শিক্ষার্থীরা রাজধানীর কারওয়ান বাজারে অভিযানে গিয়ে দেখা যায় আল্লাহর দান চিকেন হাউসের রেস্টুরেন্টে বিক্রির জন্য মরা 100 থেকে 150 কেজি মুরগি ফ্রিজিং করে রেখেছেন ব্যবসায়ীরা। এই অপরাধে তাদের 50,000 টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শিক্ষার্থীদের সহযোগিতায় এমন অভিযান আগামীতেও আরও চলমান থাকবে বলেও জানিয়েছে ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জব্বার মণ্ডল। দেখছেন সংবাদ রাত।